তাহলে আমরা এই জিনিসগুলো আবার একটু বুঝে নেই। দেখো, এক সমকোণ, তাই না? এক সমকোণ হচ্ছে তোমার 90 ডিগ্রি, তোমরা জানো। আবার এটা হচ্ছে মিনিট, ঠিক আছে? 1 মিনিট সমান, আচ্ছা এটা না দিই, 1 ডিগ্রি, 1 ডিগ্রি, 1 মিনিট সমান সমান হচ্ছে 60 সেকেন্ড, ঠিক আছে? আর 1 ডিগ্রি, 1 ডিগ্রি সমান সমান কত? π/180। আমি তোমাদের যেটা বলি এভাবে দেখো, 180 সমান সমান হচ্ছে পাই, আর আমি এর সাথে মনে মনে 1 ডিগ্রি গুণ চিন্তা করে নিলাম। তাহলে আমি 1 ডিগ্রি রেখে দিলাম আর 180টাকে ওই পাঠে পাঠাই দিলাম। তাহলে এখন যেটা হবে সেটা হচ্ছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। আর আমার যদি কখনো 1 রেডিয়ান জানবার প্রয়োজন হয় তাহলে পাইরে বাম পাশে রাখবো, বাম পাশে রেখে 180 রে ডান পাশে রাখবো। এখন এই পায়ের সাথে আমি মনে মনে চিন্তা করলাম যে এর সাথে 1 রেডিয়ান গুণ আছে, তাহলে আমি 1 রেডিয়ানকে রেখে দিলাম আর পাইটাকে নিচে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে অনেক সময় দেখা যায় 1 ডিগ্রি সমান এত, 1 রেডিয়ান সমান এত। এই জিনিসটা আমাদের অসুবিধা হয় কখন? যে 180 উপরে না পাই 100 উপরে। এই সমস্যা থেকে যাতে তোমাদের ভুল না হয় এই জন্য আমি সবসময় এই কাজটা করি, এটা থেকে বের করে নেই আবার এটা থেকে বের করে নেই, একই জিনিস একটু একবার বাম পক্ষে একবার ডান পক্ষে এরকম করে লিখে নিতে হয়, ঠিক আছে? তো এখন মনে করো যে 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। আর একটা জিনিস পড়বা কি, যে 1 ডিগ্রি সমান 60 মিনিট, ঠিক আছে? 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন আমরা 1 নাম্বার 1-এর ক, ঠিক আছে? 1-এর ক একটা অঙ্ক দেখাবো, তোমরা এই অঙ্কগুলো হচ্ছে তোমরা করবা। 1-এর আমি হচ্ছে তোমাদের 2 নাম্বারটা দেখাই। 2 নাম্বার 1-এর ক এর 2, 55 ডিগ্রি, 55 ডিগ্রি 54 মিনিট, 54 মিনিট আর হচ্ছে 53 সেকেন্ড, ঠিক আছে? এই অঙ্কটাকে আমরা রেডিয়ান বানাবো। এটাকে কিসে কনভার্ট করব? রেডিয়ানে কনভার্ট করব, ঠিক আছে? এখন রেডিয়ানে কনভার্ট করতে হবে। তুমি দেখো যে 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে কত দিয়ে ভাগ দিলে মিনিট হবে? 60 দিয়ে ভাগ দিলে মিনিট হবে। তাহলে আমি যখন ওকে 60 দিয়ে ভাগ করব, ওকে যখন 60 দিয়ে ভাগ করব তখন ও কি সেকেন্ড থাকবে না মিনিট হয়ে যাবে? মিনিট হয়ে যাবে। আর তার আগে কি আছে? মিনিট আছে। তাহলে এই দুইটা জিনিস মিনিট হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা আমরা কিভাবে লিখব? 54 সমস্ত। এটাকে কি বলবো আমরা? সমস্ত, ঠিক আছে? তোমরা গত ক্লাসে পড়ছিলা 2 মিটার 3 সেন্টিমিটার। তখন আমি কি করছিলাম? 2 প্লাস 3/100, তারপরে আমি একসাথে লিখেছিলাম মিটার, কারণ ও এখন আর সেন্টিমিটারে নেই, এখন মিটার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি যোগ দিয়েছিলাম। এখন দেখো তোমাদের একটা জিনিস বলি, যে তোমাকে যদি আমি বলি 1 সমস্ত 1/2, ফলাফল হচ্ছে 3। আমরা জানি এটা গুণ করব, এটা যোগ করব। আবার যদি 1 এটা করি, আমরা লসাগু নিব 2, তাহলে এই 2 এটার সাথে গুণ হয়ে 2 হবে। আর আমরা নিশ্চয়ই সবাই এটা জানি। দেখো 1 সমস্ত 1/2 যে কথা, 1 প্লাস 1/2 সেই কথা, বোঝা গেছে কিনা? তাহলে আমি যদি এখানে 54-র মাঝে প্লাস দেই যে কথা, আর সমস্ত দিয়ে লিখলে সেই কথা, আমি কি বুঝাইতে পারছি না বুঝি নাই? বুঝতে পারছো?
আমি তোমার এখানে প্রমাণ করে দিছি যে তুমি যদি এই ভগ্নাংশ এটার হিসাব করো, এটা লসাগু 2, এটার সাথে ডিরেক্ট গুণ হবে কারণ হর নাই। এটা তুমি উত্তর পাইতেছো 2/3। তার মানে কি আমরা বলতে পারি না, কথা বলবো না, দেখো এক সমস্ত 1/2 ইজ ইকুয়াল টু 1 + 1/2, জিনিসটা সেম কিনা? তাহলে এখানে আমরা প্লাস দিয়েও লিখতে পারি, আবার সমস্ত দিয়েও লিখতে পারি। আমাদের বইয়ের মধ্যে সমস্ত আকারে করা আছে, আমরা বইটাকে অনুসরণ করছি। ঠিক আছে? এখন তাহলে তোমরা একটু ক্যালকুলেটর হাতে নাও। ঠিক আছে, এটা গুণ করো, গুণ করে 53 যোগ করো। ঠিক আছে, 60 আর 54 গুণ করে 53 যোগ করো, 3293 ডিভাইডেড বাই 60। এখানে কি মিনিট হবে না? মিনিট। মিনিট থেকে ডিগ্রিতে আসতে চাই, মিনিট থেকে ডিগ্রিতে আসতে চাই। দেখো তো এখানে 1 ডিগ্রিতে কত মিনিট? 60 মিনিট। তাহলে তোমার হইতেছে, আমি যদি এখন এই মিনিটে ডিগ্রি বানাইতে চাই, বড়কে এখানে ডিগ্রি বড় না মিনিট বড়? ডিগ্রি বড়। 1 ডিগ্রিতে 60 মিনিট, বড়কে ডিগ্রি বড়। তাহলে মিনিট থেকে ডিগ্রিতে আসতে হলে ভাগ করতে হবে, মিনিট থেকে ডিগ্রিতে আসতে হলে ভাগ করতে হবে। যেমন সেকেন্ড থেকে মিনিটে আসতে ভাগ করতে হয়, আবার মিনিট থেকে সেকেন্ডে যেতে গুণ করতে হয়। তাহলে আমরা ছোট একক থেকে যখন বড় এককে প্রবেশ করব তখন ভাগ করে করে প্রবেশ করব। একে কত? 60। তাহলে মিনিটকে যখন আমি ডিগ্রি বানাবো তখন হচ্ছে আমি এই মিনিটটাকে 60 দিয়ে ভাগ করব। আমি একটু রেজাল্টটা তোমাকে আলাদা করে দেখাই। মনে করো তুমি এটাকে ভাগ দিচ্ছ কত দিয়ে বলো? 60 দিয়ে। এটা আমার কি ছিল? মিনিট। 60 দিয়ে ভাগ দিলে কি হবে? ডিগ্রি হবে। আচ্ছা, সেটা এখন দেখো যে এই দাগটা কেন বড় দিলেন, এই দাগটা কেন বড়? এই দাগটা হচ্ছে তোমার লবহরকে আলাদা করছে। এখন তুমি যদি এমন দাও, ঠিক আছে, চেঞ্জ হয়ে যাবে। স্যার এটা বলকে লব বুঝবে আর এটাকে হর বুঝবে। এখানে সেম সংখ্যার জন্য হয়তো তুমি অন্য কিছু ভাবতে পারো, কিন্তু সবসময় তার সেম সংখ্যা থাকবে না। তাহলে তুমি যখন লব হরকে আলাদা করবা সেই দাগটা মাস্ট বড় দিতে হবে। যদি তুমি এই ব্যাকরণগত ভুল করো তাহলে তোমার অঙ্ক শেষ। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এটা বড় দিতে হবে। তাহলে এখন আমি আলাদা করতে পারতেছি, এটা হচ্ছে আমার লব আর এটা হচ্ছে আমার হর। তাহলে আমরা জানি যে ডিভাইডেড বাই চিহ্নটাকে যদি আমরা সরাতে চাই তাহলে গুণ দিব, আর গুণ দিলে এই ভগ্নাংশ উল্টে যাবে। এই ভগ্নাংশের নিচে মনে মনে 1 আছে, সেই 1টা উপরে যাবে আর 60টা নিচে আসবে। তার মানে কোনো একটা ভগ্নাংশকে যদি আমরা কিছু দিয়ে ভাগ দেই তাহলে যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটা হরে গুণ হয়, যেটা দিয়ে ভাগ দিচ্ছি সেটা হরে গুণ হয়। দেখো তো আমার এখানে হর কত? 60। আমি ভাগ দিছি কত দিয়ে? 60 দিয়ে। সেই 60টা কার সাথে গুণ বোঝাচ্ছে বলো তো? হরের সাথে গুণ বোঝাচ্ছে। ক্লিয়ার কিনা? ঠিক আছে, হিসাবটা আমরা বুঝলাম। এখন দেখো যে আমি এটাকে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে এই 60 উপরেরটার সাথে গুণ হবে না নিচেরটার সাথে হবে? আমি এটাকে 60 দিয়ে ভাগ করব, উপরেরটার সাথে গুণ হবে না নিচেরটার সাথে হবে? নিচেরটার সাথে। এ যদি তুমি না বুঝে এভাবে ব্যাখ্যা করে দেওয়ার পরে তাহলে আর কি করার আছে আমার বলো? 4-5-এ পড়ে আসবে তারপরে। ঠিক আছে, এখানে এখন দেখো তো ওকে যখনই আমি এই হরের সাথে 60 গুণ দিছি তখনও কি হয়ে গেছে? ডিগ্রি হয়ে গেছে। আর এখানে আমার আগে ছিল কি? ডিগ্রি। তাহলে এখন আমি পুরাটার উপরে ডিগ্রি দেব। এখানে প্লাস দেওয়া যে কথা, সমস্ত চিন্তা করা এক কথা। ঠিক আছে, এখন দেখো যে এটা কত? 3600 গুণন 55 যোগ 3293 কত হয় দেখো? যোগ করো, গুণ করো। তুমি সংখ্যাই বলো, এরকম দুইটা করে ডিজিট বলো, সমস্যা নাই। 20 12
93। এটার সাথে এই 3600 সাথে 55 গুণ করে এটা যোগ করছো তো, এই রেজাল্টটাই আসছে। তারপরে হচ্ছে 3600। কোনটা কোনটা? আচ্ছা, এটা এটা কি ডিগ্রি। এখন ডিগ্রি রেডিয়ান বানাতে হবে, এটা ডি। এটা কি বলো তো? ডি। দেখো আমি তোমারে বলছি 1 ডিগ্রি হচ্ছে π/180, আর এর সাথে 180 গুণ ছিল, এটা নিচে আসতে এটা রেডিয়ান হয়েছে। এখন ডি ডিগ্রি যদি বলি, তাহলে ডি ডিগ্রিতে ডি ইন্টু π/180 রেডিয়ান, তাই না? তাহলে এখন এটা হচ্ছে আমার ডি, এটা হচ্ছে আমার কি ডি, ডি ডিগ্রি। তাহলে এর সাথে আমার গুণ দিতে হবে π/180, এটা আমাকে গুণ দিতে হবে π/180। তাহলে এখন কি হয়ে গেল? রেডিয়ান। বাংলায় রেডিয়ান লেখা যে কথা, আর এভাবে সি লেখা এক কথা। এই সি হচ্ছে রেডিয়ান এককের কাজ করতেছে। এখন তুমি, ওয়ালাইকুম সালাম, ভালো। এখন একটা জিনিস খেয়াল করো যে পায়ের মানটা, ঠিক আছে, 201,239 গুণন 3.1416, 3600 গুণ 180, এই হচ্ছে রেডিয়ান। এখন তুমি ক্যালকুলেটর যখন ব্যবহার করবা, প্রথমে বন্ধনী দিয়ে এটা গুণ এটা লিখবা, তারপরে বন্ধনী ক্লোজ করবা, তারপরে ভাগ চিহ্ন দিবা, আবার বন্ধনী দিবা, দিয়ে এত গুণ এত, তারপরে বন্ধনী ক্লোজ, তাহলে উত্তর সঠিক আসবে। যদি বন্ধনী ব্যবহার না করি, ক্যালকুলেটর ভুল উত্তর দিবে। জিরো পয়েন্ট কত বলো? 975 রেডিয়ান। আচ্ছা দাও 6 দাও লাস্টে। এটা এটা প্রায় কি লিখবো? প্রায় এত রেডিয়ান, প্রায় এত রেডিয়ান, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা বাকি অঙ্কগুলো পারবে, ঠিক আছে। এখন আমি 1-এর খ নাম্বার অঙ্ক, এখন আছে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। রেডিয়ানে দেওয়া আছে, ডিগ্রিতে প্রকাশ করব। আমি কি এটা মুছে দেব বলো? এখন আমরা হচ্ছে 2-এর হচ্ছে কি করব, 2-এর খ, 2-এর খ, ঠিক আছে, সরি 1-এর খ এর 1 নাম্বার কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে 8π/13, 8π/13 রেডিয়ান, রেডিয়ান দেওয়া আছে। এখন আমরা রেডিয়ান থেকে ডিগ্রিতে যাব। দেখো আমি তোমাদের বলছি, তুমি হচ্ছে এখানে রেডিয়ান, এখানে ডিগ্রি লিখলা, ঠিক আছে। এখানে তুমি 1 রেডিয়ান লিখলা, আর এখানে 180/π লিখলা, এটা ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। তাহলে আর রেডিয়ানের সাথে আমরা হচ্ছে আর ইন্টু 180/π গুণ দিব, ঠিক আছে, ডিগ্রি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমার যেটা দেওয়া আছে সেটা কি? আর এর মান কি দেওয়া আছে? আর এর মান 8π/13 ইন্টু হচ্ছে 180/π, ঠিক আছে, 180/π। এখন কি হয়ে গেল বলো তো? ডিগ্রি হয়ে গেল। কি হয়ে গেল? ডিগ্রি। বুঝতে পারছো না বোঝো নাই কোনটা? ঠিক আছে, 1 রেডিয়ান সমান এত ডিগ্রি, আর রেডিয়ান সমান এত ডিগ্রি। রেডিয়ানে যা দেওয়া থাকবে তার সাথে 180/π গুণ হবে। আমি এটা বলছি, তোমাদের মুখস্থ করলে উল্টাপাল্টা হবে,
সবসময় বের করে নিবা, সবসময় বের করে নিবা। এখন দেখো আমরা হচ্ছে এই পাই আর এই পাই কিন্তু কেটে দিতে পারি, তাই না? তাহলে এখন 180-র সাথে 8 গুণ দাও। ক্যালকুলেটর হাতে নাও, যারা ক্যালকুলেটর আনছে হাতে নাও, কাজ আছে কিন্তু। 180-র সাথে কত গুণ দেখো? 1440-এ 13 দিয়ে ভাগ দাও। তুমি এখন আমারে বলো 110 দশমিক কত আছে? যা আছে আছে, এটা বাদ দাও। 110 দশমিক সামথিং। এখন তুমি হচ্ছে 110 হচ্ছে আমার ডিগ্রি, 110 ডিগ্রি। দশমিকের পরে যারা আছে তারাও কিন্তু ডিগ্রি, তারাও কি? ক্যালকুলেটারে মাইনাস বাটন চাপ দিয়ে 110 বিয়োগ করো। যা আছে আছে, পড়ার দরকার নাই, ওরে 60 দিয়ে গুণ করো। পয়েন্টের ক্যালকুলেটরের মধ্যে যেটা ছিল সেটা কি? ডিগ্রি। ডিগ্রিরে 60 দিয়ে গুণ দিলে মিনিট হয়, কত হয়? 46 বলো শুধু, 46 মিনিট। এখন এই 46ও বিয়োগ করো, 46ও বিয়োগ করো। এরে আবার 60 দিয়ে গুণ করো। এই যে 46 দশমিক সামথিং ছিল না, 46 মিনিট, দশমিকের পরে যা ছিল তাও ছিল কি? মিনিট। ওটা একটা সেকেন্ড বানাইতে 60 দিয়ে গুণ করবো, কত আসছে? 9 এর পরে আর কিছু আছে? 9 দশমিক কত? হ্যাঁ, এটা বলতে হবে 9.12। এটা কি হলো বলো? এটা হচ্ছে ডিগ্রিতে প্রকাশ করলে ডিগ্রি মিনিট সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ড। এখন তুমি আবার বলবা যে স্যার 9 বাদ দিয়ে 13-রে আবার কত দিয়ে, 23-টা আবার কত দিয়ে গুণ দেবো? আর গুণ দিতে পারবো না, ডিগ্রি মিনিট সেকেন্ড আমাদের এই এককে প্রকাশ করতে গেলে ডিগ্রি মিনিট সেকেন্ড লাগে, তাই আমরা পেয়ে গেছি। এই জন্য আর পরে আমাদের গুণ দেওয়ার দরকার নাই, ঠিক আছে? পয়েন্ট আসলে সেকেন্ড যদি পয়েন্টে থাকে পয়েন্টেই দিয়ে দিবা। বুঝা গেছে কিনা বলো? তাহলে আমরা 2 নাম্বার একটা করি, ঠিক আছে? এখানে দেখো 1.33177 এত রেডিয়ান, এত রেডিয়ান। হ্যাঁ, এখন দেখো 1 এটা কিন্তু আর এর মান, এটা কি বলো? আর এর মান, ঠিক আছে? এটা হচ্ছে আর এর মান, গুণ হচ্ছে 180/পাই। তাইলে এখন কি হয়ে গেল বলো? ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে? এখন এটার সাথে 180 গুণ দিয়ে পায়ের মান দিয়ে ভাগ দিবা, পায়ের আসন্ন মান। শুধু পাই লিখবে না ক্যালকুলেটরে, পায়ের মান লিখবা। বলো কত আসে? আচ্ছা 75 দশমিক, তাহলে 75 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা ইয়া করো তো, ওই দশমিকে, এটা উত্তর দশমিকে বলো কত হয় দেখি। 75.498472112 এত কি বলো? ডিগ্রি। এখন এই ডিগ্রিটার আমরা রেডিয়ান বানাবো, সরি ডিগ্রি থাকবে, ডিগ্রি মিনিট সেকেন্ড করব। 75 ডিগ্রি। এখন 75 বাদ দাও, ক্যালকুলেটর থেকে 75 বাদ দাও। বলার দরকার নাই, এটা 60 দিয়ে গুণ করো। তাহলে লেখো 29 মিনিট, 29 মিনিট। তারপর আবার 29 বিয়োগ করো। এই বিয়োগ করার পরে 60 গুণ করো, আবার 60 গুণ করো, সেকেন্ডে চলে যাবে। 54.49 নাকি? ডিগ্রি মিনিট সেকেন্ড চলে আসলো, ঠিক আছে?
উপরে তো 5-এর 9ই আছে, তাহলে এটা এক যোগ করতে হবে না? কোথায়? এখানে 499 আছে। 499, তাহলে এখানে 50 সেকেন্ড লিখে দেবা। আচ্ছা, এগুলো নিয়ে এত সমস্যা হবে না, ঠিক আছে? আচ্ছা, শেষ হয়েছে বলো। আচ্ছা, আমি তোমাদের 2 করাইছিলাম, ঠিক আছে? 1 নাম্বার করাই নাই, বাকি ছিল, এখন 1 করে দিলাম। এখন দেখো, তুমি যদি 1 নাম্বার অঙ্কটা পারো, 1-এর ক যদি তুমি পারো, কথা বলে না, 1-এর ক যদি তুমি পারো, তাহলে 7, 8, 10 এগুলো পারবো। আমি তোমাদের লিখে দিচ্ছি যে উদাহরণ হচ্ছে তোমার 6, উদাহরণ 6, আর অনুশীলনী 7, 8 আর হচ্ছে 10। 7, 8, 10 এই 4টা অঙ্ক। এখন আমরা একটা অঙ্ক করলেই 4টা অঙ্ক হয়ে যাবে। এখন একটা অঙ্ক করলে 4টা হবে। এখন তুমি আমাকে বলো যে তুমি 7, 8, 10-এর মধ্যে কোন অঙ্কটা করে চাও? এই 4টা অঙ্ক এক নিয়ম, তাই তুমি যেটা চাবে সেটা আমি করে দেবো, ওই অনুযায়ী তোমরা বাকি। 8, ঠিক আছে। দেখো 8 নাম্বার লেখো যে পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হচ্ছে 6440 কিলোমিটার। 6440 কিলোমিটার। পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ? আচ্ছা, পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু 10 মিনিট 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। এখন আমি তোমাদের বলি, প্রশ্ন তো আমি পড়েই নাই। প্রশ্নের মধ্যে বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে, দেখো টেকনাফ ও তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ উৎপন্ন করে। দেখো, আমরা সবাই জানি পৃথিবীটা এমন, পৃথিবীটা আছে গোলাকার, তাই না? তো তুমি এরকম একটা বৃত্ত দিলা, বৃত্ত দিয়ে বললা এটা হচ্ছে আমার, এখানে হচ্ছে তেঁতুলিয়া, এটা হচ্ছে তেঁতুলিয়া, আর তুমি বললা যে এটা হচ্ছে টেকনাফ, এটা হচ্ছে টেকনাফ, এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র। তাইলে এই কেন্দ্র, তাহলে দেখো তো টেকনাফ আর তেঁতুলিয়া পৃথিবীর উপরে 2টা স্থান। এই স্থান কি সমতল নাকি একটু বক্রতা, বৃত্তের চাপের ন্যায় দেখতে? চাপের ন্যায়। তাহলে এটা কি বলতো? চাপ। এটা কি? পৃথিবীর যে কোনো 2টি স্থানের দূরত্ব কোনো সরল রেখা নয়, কোনো সরল রেখা নয়, এটা একটা বৃত্তাকার চাপের একটা অংশ হবে। পৃথিবীর যে কোনো 2টি স্থানের দূরত্ব হবে চাপ, দূরত্বটা হবে চাপের দৈর্ঘ্য, ঠিক আছে? কারণ আমরা জানি পৃথিবী সমতল নয়, পৃথিবী বক্রাকার, ডিম্বাকার। তাহলে ডিমের উপরে যদি তুমি 2টা স্থান নির্ধারণ করো, আর ডিমের ভিতরে যেখানে কুসুম থাকে সেখানে একটা জায়গা তুমি কেন্দ্র ঠিক করলা, তাহলে দেখো তো ডিমের উপর 2টা বিন্দু নিয়ে তারপরে ডিমের উপর একটা স্ট্রেট লাইন, মানে একটা কাঠি তুমি সরল রেখার মতো সোজা একটা কাঠি তুমি রেখে দিলা, তাহলে 2টা স্থানকে টাচ করবে না? করবে না। ডিমের উপরে শুধুমাত্র একটা জায়গা টাচ করে লাঠিটা এরকম থাকবে, ঠিক আছে? তার মানে পৃথিবীর উপরস্থ যে কোনো 2টি স্থানের মধ্যকার দূরত্ব একটা বৃত্তের চাপের দৈর্ঘ্যের মতো নির্দেশ করে। এখন তাহলে আমি তোমার এই চিত্রটা যে দিলাম, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, হ্যাঁ,
আর ইজ ইকুয়াল টু 6440 কিলোমিটার। ঠিক আছে, তুমি বাংলা এভাবে অঙ্কের মধ্যে চিত্রটা দিয়ে দিবা। ঠিক আছে, অঙ্কের মধ্যে এরকম একটা চিত্র দিয়ে দিবা। এই অঙ্কের মধ্যে এটা তো জ্যামিতি না যে তোমাকে আগে চিত্র তারপরে বিশেষ নির্বাচন এভাবে লিখতে হবে না। অঙ্কের মধ্যে ডাইন পাশে একটা জায়গার মধ্যে চিত্রটা দিয়ে দিবা। ঠিক আছে, জ্যামিতি কিভাবে লিখতে হবে সেটা কিন্তু আমার কাছ থেকে তোমরা যারা নতুন আসছো জেনে নিবা কিভাবে জ্যামিতি লিখতে হবে। যেন তেনভাবে জ্যামিতি লিখলে নম্বর পাওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, আর এটা লেখার ক্ষেত্রে খাতার মধ্যে ডান পাশে একটা ফাঁকা জায়গা দেখে সুন্দর করে চিত্রটা এঁকে দিবা কম্পাস দিয়ে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো এই টেকনাফ আর তেঁতুলিয়া পৃথিবীর কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে আমরা তার একটা নাম রেখেছি থিটা। 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড। ঠিক আছে, এই চিত্রটা আসলে অঙ্কের জন্য তেমন কিছু না, জাস্ট তুমি বুঝাইছো যে এখানে যে টেকনাফ আর তেঁতুলিয়ার মধ্যকার যে দূরত্ব এটা হচ্ছে একটা চাপ, এটা একটা চাপ, এটা বোঝানোর জন্য চিত্র। ঠিক আছে, দিলে ভালো। অনেক স্যার বলবে যে তুমি চিত্র দাও না, ঠিক আছে তোমার 1 কম দিলাম। ঠিক আছে, তুমি এই সুযোগটা তুমি দিলা না যে আমি চিত্র দিছি আমার নম্বর কাটতে পারবে না, চিত্র ম্যান্ডেটরি না। ঠিক আছে, এখন আমরা এই যে এস ইকুয়াল টু আর থিটা, এই প্রমাণটা ইউটিউবে দেওয়া আছে আমার। ঠিক আছে, দেখবা যে থাম্বনেইলের মধ্যে লেখাও আছে প্রমাণ এস ইকুয়াল টু আর থিটা লেখা আছে। হ্যাঁ, তো এখানে প্রতিজ্ঞা 5 এখানে আর হচ্ছে যেহেতু এখানে আমরা বলছি যে বৃত্ত, তাই না, পৃথিবীকে আমরা বৃত্তের সাথে তুলনা করব। ঠিক আছে, এটা হইতেছে তোমার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর এটা হচ্ছে কোনো একটা চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ। এই থিটাকে সবসময় রেডিয়ানে নিতে হবে, রেডিয়ানে। থিটা সবসময় কিসে হবে? রেডিয়ানে হবে। এস ইকুয়াল টু আর থিটার সূত্রে থিটা সবসময় রেডিয়ানে হবে। এস কি? চাপের দৈর্ঘ্য। এস কি? চাপের দৈর্ঘ্য। আমরা থিওরি ক্লাসের মধ্যে এগুলো পড়াইছি যে এস, এগুলো হচ্ছে চাপের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এসটা হচ্ছে আমাদের চাপের দৈর্ঘ্য। তাহলে এই এস চাপ পৃথিবীর কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে সেটাই হচ্ছে থিটা। ঠিক আছে, আর পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ধ্রুবক নির্দিষ্ট। ঠিক আছে, তো এখন আমাদের এটা এই যে কোণ দেওয়া আছে, আমাদের এই অঙ্কের বিশেষত্ব হচ্ছে একটাই, কোণটাকে রেডিয়ানে নেওয়া, আর কোনো কাজ নাই, কোণটাকে রেডিয়ানে নেওয়া। এখন দেখো 10 ডিগ্রি 6 মিনিট 3/6, তাই না? এটা আমরা এখানে মিনিট করে ফেললাম। এখন যদি তুমি মনে করো স্যার এখানে কাটাকাটি যাইতেছে, একটু কমাই নেওয়া যায় না? হ্যাঁ, তুমি চাইলে অবশ্যই কমাই নিতে পারবে। ঠিক আছে, এখানে আমি 3 দিয়ে যদি কাটি উপরে 1 থাকবে, তাই না? আর নিচে যদি 3 দিয়ে কাটি তাহলে কত হবে? 20 হবে, তাই না? আচ্ছা, এখন দেখো আমি এখানে 10 ডিগ্রি লিখলাম, এখানে সে 120 121/20। ঠিক আছে, এটা গুণ করে যোগ করছি, দেন এত মিনিট। এখন তোমরা জানো মিনিটকে যদি আমি ডিগ্রিতে আনতে চাই তাহলে তাকে আবার 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 60 দিয়ে যদি আমি ভাগ করি আর সেটা বসে হচ্ছে ওই ভগ্নাংশের হরের সাথে বসবে। ঠিক আছে, গুণ হবে। এখন দেখো যে আমি যদি এটা গুণ করি তাহলে সাথে গুণ 1200 কত হবে? 1200। এখানে হবে 1200। এই 1200 10-এর সাথে গুণ করলে কত হবে? 12,000। 12,000-এর সাথে 100 তুমি 21 যোগ করবা, তাহলে কত হবে? 12,121 ডিভাইডেড বাই হচ্ছে 12,000। ঠিক আছে, এত কি ডিগ্রি। এখন এটাকে আমরা রেডিয়ান বানাবো। π/180, এটা হচ্ছে রেডিয়ান।
এখন দেখো তো যে তুমি এটার সাথে পায়ের মান দিয়ে দাও। আর এবার তুমি যদি মনে করো যে স্যার আমি এখানে হিসাবটা করব না, তাইলেও পারবা। এভাবে লেখো যে 12 পাই ডিভাইডেড বাই হচ্ছে, এখানে তুমি গুণ করে দাও, এটা 1200 আর হচ্ছে 180 গুণ করে দাও। কত আসে? 21, তারপরে 6000। হ্যাঁ, এটা তাই না? তাহলে এটা হচ্ছে কি বলো? রেডিয়ান। এটা হচ্ছে রেডিয়ান। থাক। এখন দেখো আমি যদি এরকম করি, এস ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য। এসটা কি বলছি? চাপের দৈর্ঘ্য। এই চাপের দৈর্ঘ্য আসলে কি নির্দেশ করতেছে? টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব নির্দেশ করতেছে। এই চাপের দৈর্ঘ্য কি নির্দেশ করতেছে? টেকনাফ ও তেঁতুলিয়ার দূরত্ব নির্দেশ করতেছে। ঠিক আছে, তাহলে লিখবা টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। টেকনাফ টেকনাফ ও তেঁতুলিয়া, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা দেখো তো, এস মানে চাপের দৈর্ঘ্য। এই চাপের দৈর্ঘ্য আসলে পৃথিবীর উপরস্থ পৃথিবী পৃষ্ঠের দুটি স্থানের দূরত্ব বোঝাচ্ছে, একটা টেকনাফ আর একটা তেঁতুলিয়া। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এস ইকুয়াল টু আমরা জানি কি আর থিটা, তাহলে আমি এখানে শুধু লিখবো আর থিটা। এখানে কি লিখবো? আর থিটা। এস ইকুয়াল টু কত? আর থিটা। তাহলে আমি তো এখানে এস লিখেছি, এক্স এর পরিচয় দিয়েছি চাপের দৈর্ঘ্য। চাপের দৈর্ঘ্য মানে পৃথিবীর উপরস্থ দুটি স্থানের দূরত্ব। স্থান দুটির নাম দেওয়া আছে, তাই আমি নাম দিয়ে লিখছি টেকনাফ ও তেঁতুলিয়া। যদি 10 নম্বর অঙ্কের মধ্যে দেখো পৃথিবীর উপরস্থ দুটি স্থানের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, না দূরত্ব বের করতে হবে, সেখানে কিন্তু স্থান দুটির নাম বলে নাই, তখন আমি কি লিখবো? এস ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য সমান সমান পৃথিবীর উপরস্থ দুটি স্থানের মধ্যকার দূরত্ব সমান সমান আর থিটা। বুঝতে পারছো? যদি নাম দেয় তাহলে তুমি নাম উল্লেখ করবা, আর যদি নাম না দেয় তাহলে প্রশ্নে পড়ে দেখবা যা বলছে তাই, প্রশ্নে যেভাবে বলবে সেভাবে। ঠিক আছে, পৃথিবীর উপরস্থ দুটি স্থানের মধ্যকার দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা দেখো আর এর মান কত? 6440। 6440 গুণন থিটা হচ্ছে তোমার 12 পাই ডিভাইডেড বাই হচ্ছে 21, 6000 এরকম। এত কিলোমিটার কি হবে বলো তো? কিলোমিটার। এখন তুমি 6440 গুণ হচ্ছে 12 গুণন হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই হচ্ছে এত কিলোমিটার। ঠিক আছে, এত কিলোমিটার। এখন হিসাব করে ফেলো, 2135 কত আসবে? সরি 1135.328 মানে 33 দিলাম। ঠিক আছে, 32833 এত কিলোমিটার। অবশ্যই প্রায় লিখতে হবে। আমি বলেছি পাই ব্যবহার, পায়ের মান ব্যবহার করে কোনো অঙ্ক করলে প্রায় লিখতে হবে। প্রায় না লিখলে অঙ্ক নম্বর কম পাবেন। ঠিক আছে, এখন আমরা অঙ্কের আসলে ফিনিশিংটা আরও সুন্দর করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সুন্দর করতে পারি? আমরা লিখব যে সুতরাং টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব 1135.33
কিলোমিটার, এখানে আমরা প্রায় লিখব, আর উত্তর আমরা লিখে দেব। আমরা সব সময় অঙ্কটাকে খুব সুন্দর করে শেষ করতে চাই। এত কিলোমিটার প্রায়, ঠিক আছে? এভাবে করে তোমরা চেষ্টা করবা এইভাবে। এখন দেখো এই অঙ্কের মধ্যে একটা জায়গা আমি তোমাদেরকে একটু চেঞ্জ করে বলে দিতে পারি যে আমি এখানে লিখছি এস ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব, আর আমি বলেছি যে চিত্র দিতে হবে, ঠিক আছে? এখন তুমি যদি এই কাজটা এভাবে না করো তাহলেও পারবে, অন্যভাবে করা যাবে। দেখো আমরা এখানে এস ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য সমান সমান টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যকার দূরত্ব, এটাই ক্রম লিখছি। তুমি যদি আগে থেকে এভাবে ধরে নাও যে আমি যদি বলি যে টেকনাফ, ঠিক আছে, টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস, মধ্যবর্তী দূরত্ব কত? এস। এদিকে ধ্যান দেন। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব এস, এটা যদি আমরা বলি তাহলে তুমি পরে লিখবা যে আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। শুধু চেঞ্জ এইটুকুই, বুঝা গেছে? তাহলে আমরা এভাবে করতে পারি। অব্র বলেন তো বুঝতে পারছেন কি না? হ্যাঁ, ঠিক আছে। প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করতে হবে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। এখন বলো যে আমি তোমার একটা অঙ্ক করে দিলাম আর বাকি আরও 3টা রয়েছে, এই 3টা অঙ্ক ঠিক একইভাবে তোমরা করতে পারো চাইলে, ঠিক আছে? পারবে না? তোমরা যদি পারো তাহলে আমি চেঞ্জ করব, আমি অন্য অঙ্ক করাবো, ঠিক আছে? আমি কি তাহলে চেঞ্জ করব কিনা বলো? নাকি এই অঙ্ক আর একটা করাবো? আচ্ছা, 9 নাম্বার দেখো, তাহলে আমরা 9 নাম্বার করি। আচ্ছা, 9 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে দেখো, বলতেছে শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে 11 সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। পুরা বৃত্ত ঘুরতে পারে না 11 সেকেন্ডে। কি করছে? 11 সেকেন্ডে সাইকেলে চড়ে একটা বৃত্তাকার পথে একটা বৃত্তচাপ অতিক্রম করছে, ঠিক আছে? 11 সেকেন্ডে একটা বৃত্তচাপ অতিক্রম করছে। যদি চাপটি কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস 201 মিটার হয়, তবে শাহেদের গতিবেগ, ঠিক আছে, শাহেদের গতিবেগ। তাহলে তোমরা এইভাবে একটা প্রথমে চিত্র দিবা। এটা হচ্ছে কেন্দ্র, এটা আমি বললাম বি। শাহেদ বি স্থান থেকে যাত্রা করে এই স্থানে গেল, ঠিক আছে? আমি যদি বলি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, ঠিক আছে, এ বি থেকে যাত্রা করে এই স্থানে পৌঁছাইছে 11 সেকেন্ডে। কতটুকু সময়? 11 সেকেন্ডে। তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে সেটা থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। এবি চাপের দৈর্ঘ্য কত? এস। এবি চাপের দৈর্ঘ্য কত?
এস। আর এখানে দেখো এটা কি আর, এটা কি ওবি সমান সমান হচ্ছে আর বৃত্তের ব্যাসার্ধ। ওবি সমান সমান কি আর বৃত্তের ব্যাসার্ধ। এখন এই চিত্রটা দেওয়ার পরে আমরা এই চিত্র অনুযায়ী বর্ণনা লিখব। লেখো ধরি ধরি শাহেদ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের, ঠিক আছে, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের শাহেদ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বি বিন্দু থেকে যাত্রা করে 11 সেকেন্ডে এ বিন্দুতে আসে। 11 সেকেন্ডে এ বিন্দুতে আসে। দেখো আমরা যদি এটা দেখে দেখে বলতে না পারি, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম দিছি এবিসি, একবারে সহজ। আমরা এই ভাষাগুলোর অনেক জটিল মনে করি, পড়ি না, ঠিক আছে, দেখে দেখে বলবা। ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে বি স্থান থেকে যাত্রা করে, বি বিন্দু থেকে যাত্রা করে কত সেকেন্ডে? প্রশ্নের মধ্যে বলছে 11 সেকেন্ডে। 11 সেকেন্ডে তোমার হচ্ছে এ বিন্দুতে আসে। তাহলে এখন এ বি চাপের দৈর্ঘ্য হইতেছে কত? এস। হ্যাঁ, লেখো যে এ বি চাপের দৈর্ঘ্য হচ্ছে কি? এস। মিটার। দিয়ে নাও মিটার, ঠিক আছে। এবি চাপের দৈর্ঘ্য কি বলো? এস মিটার। এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু, আচ্ছা লেখো যে এবি চাপ না এস চাপ দ্বারা বলে দিই, তাই না? এস চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ এ ও বি ইজ ইকুয়াল টু থিটা ইজ ইকুয়াল টু কত? 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো চাপের দৈর্ঘ্যের নাম দিছি, কোণের নাম দিছি, আর একটা জিনিস বাকি আছে, বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। এবং বৃত্তের ব্যাসার্ধ ও বি ইজ ইকুয়াল টু আর, ঠিক আছে, মিটার। এখন কি করব? এখন দেখো তুমি লেখো যে দেওয়া আছে বৃত্তের ব্যাস 201 মিটার। সুতরাং বৃত্তের ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 201/2 মিটার, 100.5 মিটার। এখানে থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, থিটা 30 × π/180
রেডিয়ান, এখানে আছে π/6 রেডিয়ান। তাহলে আমাদের থিটার মান জানি, আর এর মান জানি, এস এর মান বের করা যাবে। আমরা জানি এস ইকুয়াল টু আর থিটা। আর এর মান হচ্ছে 100.5 গুণ π/6 মিটার। এখন আমি হচ্ছে 100.5 গুণ হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 6 মিটার। লেখো, এখন গুণ করে ফলাফলটা বের করো, কত আসে? 52.6218। 52.6218। আর পরে কি আছে? আচ্ছা, এত মিটার। এটা কি বলতো? চাপের দৈর্ঘ্য। এটা কি বলতো? চাপের দৈর্ঘ্য। এই দৈর্ঘ্য অতিক্রম করতে 11 মিনিট সময় লাগছিল। পরে বলা আছে, দেখো, গতিবেগকে 11 মিনিটে বের করব, মানে 11 সেকেন্ডে বের করব না 1 সেকেন্ডে? একক সময়ে। গতিবেগ নির্ণয় করতে হয় একক সময়ে, ঠিক আছে? তাহলে আমি এখানে বলছি শাহেদ ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বি বিন্দু থেকে যাত্রা করে 11 সেকেন্ডে এ বিন্দুতে আসে। এখন এবি চাপের দৈর্ঘ্য হইতেছে এস, তাহলে আমি এস বের করছি। আর এবি চাপের দৈর্ঘ্য যেতে শাহেদের সময় লাগছিল 11 সেকেন্ড। তাহলে এখানে যে আমরা 52 সামথিং পেলাম, এই দূরত্বটা যেতে শাহেদের কতটুকু সময় লাগছে? 11 সেকেন্ড লাগছে। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাইলে লেখো, শাহেদ 11 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। লেখো, শাহেদ 11 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে। অতিক্রম করে 52 এখন এখানে দেখো, ভাগ করলে কত আসে? সরি, কি লিখছি? 11 লিখতে হবে। ভাগ করলে কত আসে বলো? 4 দশমিক নাকি? 4 না 4 না 7 8, তারপর 7838 মিটার। এটা হচ্ছে 1 সেকেন্ডে যায়, ঠিক আছে? সুতরাং শাহেদের গতিবেগ শাহেদের গতিবেগ এত মিটার পার সেকেন্ড। উত্তর এত মিটার পার সেকেন্ড। এখন প্রশ্ন হইতেছে, স্যার গত ক্লাসে 4 নম্বর অঙ্ক করাইলেন কিলোমিটার পার আওয়ারে,
আর আজকে গতিবেগ বের করলেন মিটার পার সেকেন্ডে। দেখো, যেগুলো ইঞ্জিন চালিত গাড়ি সেগুলোর ক্ষেত্রে আমরা দূরত্ব 1 ঘন্টায় কত যাচ্ছে সেটা কিলোমিটারে হিসাব করব। যেহেতু সাইকেল এটা যান্ত্রিক চালিত নয়, তাই আমরা এখানে মিটার পার সেকেন্ড রাখতে পারি। যদি স্যাররা এখানে বলে দেয় যে কিলোমিটার পার আওয়ারে বের করতে হবে, তাহলেই আমরা বের করব। আদারওয়াইজ এই সাইকেলে চড়া বা একটা ব্যক্তির হাঁটা, হ্যাঁ, দৌড়ানো, এগুলোর গতিবেগ মিটার পার সেকেন্ডে বের করা যাবে। এগুলো করার পর যদি কিলোমিটার করা আছে তাহলে 1000 দিয়ে গুণ করে 3600 দিয়ে ভাগ করে দিতে হবে। 3600 দিয়ে গুণ করে 1000 দিয়ে ভাগ। 3600 সমান 1 ঘন্টা না, এটা কি বলে উল্টা পাল্টা কথা। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, ঠিক আছে? 1 সেকেন্ডের দূরত্ব বের করছি না, এখন 3600 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1 ঘন্টার দূরত্ব পাইলাম। পরে এটারে মিটার থেকে কিলোমিটারে চলে যাব। আমরা জানি ঘন্টায় হিসাব করলে কিলোমিটার করতে হবে, ঘন্টায় দূরত্ব হিসাব করলে কিলোমিটার, আর সেকেন্ডে হিসাব করলে মিটার। বোঝা গেছে কিনা? তো এই হচ্ছে আমাদের, মনে করো যে এখানে এই অঙ্ক। আর কিছু করাবো বলো? স্যার ঈদের আগে কি এটা শেষ পড়ানো নাকি আবার পড়াবে? কালকে করবা না? আরে এখন যে যাওয়ার জন্য পাগল হয়ে গেছো, পরে যখন সিলেবাস শেষ হবে না তখন কি করবা?